নমস্কার, আমি ধৃতিমান। আপনারা শুনছেন রেডিও মির্চি 98.3 FM। ইটস হট। আমরা এবার একটু গণশত্রুতে আসব। গণশত্রু ছবিটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, কিন্তু আমি অনেকের মুখে শুনেছি, আপনিও নিশ্চয়ই জানেন, যে গণশত্রু রিলিজের পর অনেকে এমন কথা, বহু ক্রিটিকও এমন কথা বলেছিলেন, ইটস নট ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশনস অফ সত্যজিৎ রায়। আবার আমি একজন সাংবাদিককে চিনতাম সেই সময়, তিনি অমৃতবাজার পত্রিকায় লিখতেন ইংরেজিটায়। উনি তো বলে ফেললেন যে ইটস নট লাইক আ রেজ ফিল্ম। এই যে বিষয়টা বা এই যে উক্তিটা সম্বন্ধে আপনি, অ্যাজ ইউ আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ গণশত্রু, আপনি কিভাবে দেখবেন বা আপনার কি রিয়াকশন হবে? এটার গণশত্রুর, আমি জানি তুমি যে কথাগুলো বললে, যে গণশত্রু সম্বন্ধে সমালোচনা হয়েছিল। এখানে এটার দুটো তিনটে দিক আছে যেগুলো মনে রাখা দরকার। খুব প্র্যাকটিক্যাল দিকগুলো প্রথমে আমি বলছি। প্র্যাকটিক্যাল দিকটা হচ্ছে, তখন সেই সময়ে সত্যজিৎ রায় একটা দীর্ঘ অসুস্থতা থেকে সেরে উঠছেন। তার আগে উনি দীর্ঘ 5 বছর ছবি করেননি। 5 বছর পরে ছবি করছেন। এবং গণশত্রু যখন ছবি হয়েছে, তখন স্টুডিওতে, ইন্দ্রপুরী স্টুডিওতে অ্যাম্বুলেন্স, আইসিইউ ভ্যান দাঁড়িয়ে রয়েছে, কার্ডিওলজিস্ট বসে রয়েছে। ওর দিনে, মানে ডাক্তারের অর্ডার হচ্ছে যে দিনে 4টের বেশি শট নেবেন না, বাইরে গিয়ে আউটডোরে কাজ করবেন না। তো এই সমস্ত রেস্ট্রিকশনসের মধ্যে ওকে ছবি করতে হয়েছে। এই প্র্যাকটিক্যাল ব্যাপারটা মনে রাখা খুব প্রয়োজন, কিন্তু যে এগুলো একজন ক্রিয়েটিভ আর্টিস্টকে এই বাঁধনগুলোর মধ্যে ফেলে দিলে তার কাজটা কতটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। সেই জন্যে এই যে সমালোচনাগুলো আমরা শুনতে পাই যে ইট ওয়াজ জাস্ট ফিল্ম থিয়েটার, এটা ফিল্মিং হয়নি, এই কথাগুলো ওঠে। এবং সেটা তার জন্যে দর্শককে দোষ দিয়ে লাভ নেই, কেন দর্শক ছবি হিসেবে দেখবেন, মানে তার পরিচালক সুস্থ বা অসুস্থ সেটা তো দর্শকের দায়িত্ব নয়। কিন্তু এটা আমি বলছি ভেতরের ব্যাপারটা, যে অনেক বাধ্যবাধকতার মধ্যে সত্যজিৎ রায়কে ওই ছবিটা করতে হয়েছিল তার শারীরিক অসুস্থতার কারণে। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমরা যদি সত্যজিৎ রায়ের তার আগের পর্বে, মানে আমি যদি ওর ক্যালকাটা ফিল্মস এর কথা যদি ধরা যায়, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ, জনঅরণ্য, সত্যজিৎ রায়ের যে রাজনৈতিক চিন্তাই বলি বা সমাজ সচেতনতার কথাই বলি, সেটা সবসময়ই ওয়াজ ইনডিরেক্ট। ওর ছবিতে ইনডিরেক্টলি এসছে, খুব এক্সপ্লিসিটলি ওর রাগ, ক্ষোভ, সমাজ সম্বন্ধে ওর যে একটা অস্থিরতা, সেটা খুব ডিরেক্টলি কিন্তু আসতে আমরা দেখিনি। কিছুটা হয়তো দেখেছিলাম জনঅরণ্যতে, হয়তো কিছুটা, মানে ওর রাগটা একটু প্রকাশ পেতে দেখেছিলাম, যে জন্যে জনঅরণ্যকে বলা হয় হিজ ব্ল্যাকেস্ট ফিল্ম, হিজ ডার্কেস্ট ফিল্ম। কিন্তু মানে একেবারে ডিরেক্টলি কথা বলা সেটা আমরা দেখিনি। কিন্তু সেটা আমরা ওর লাস্ট পিরিয়ডে গণশত্রু থেকে আমরা দেখতে শুরু করলাম। এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং সেটা উনি বলতেন যে এখন আমার মনে হচ্ছে যে এখন একটা সময় এসছে আমাদের সামাজিক জীবনে এবং আমি যেখানে স্থিত ব্যক্তিগতভাবে, যেখানে কতগুলো কথা আমি খুব ডিরেক্টলি বলতে চাই, কতগুলো বক্তব্য আমি রাখতে চাই। তার প্রচ্ছন্ন কারণ কি সেগুলো তো আমরা জানি না, উই ক্যান অনলি সেকেন্ড গেস। এমন হতে পারে যে উনি হয়তো বুঝতে পারছিলেন, ওই লোকের হয় না যেটাকে বলে ইন্টিমেশনস অফ মর্টালিটি, যে হয়তো দিন শেষ হয়ে আসছে, কিছু কথা হয়তো বলে যাওয়া দরকার। তো এই ডিরেক্টনেসটা আমরা পেয়েছি। সেই ডিরেক্টনেসের একটা ফল কি হয়েছে, হয়তো সেই ডিরেক্টনেসের জন্যে হতেই পারে যে কতগুলো নান্দনিক দিক হয়তো মার খেয়েছে। এটাই অনেকের সমালোচনা। সেই সমালোচনার মধ্যে সত্য হয়তো কিছুটা থাকতে পারে, কিন্তু এই যে সমালোচনাটা ওঠে, ওই যেটা বললাম, এর দুটো দিক আছে, একটা প্র্যাকটিক্যাল দিক এবং একটা কি বলবো, তার নিজের ব্যক্তিগত একটা ইন্টেলেকচুয়াল ইমোশনাল দিক থেকেই শেষের পর্বের ছবিগুলো হয়েছে। শেষ ছবিটার কথা, যেটা আপনার সঙ্গে সত্যজিৎ রায়ের শেষ ছবি এবং আনফর্চুনেটলি
সত্যজিৎ রায়ের নিজস্ব শেষ ছবি, তা হলো আগন্তুক। এবার আগন্তুকের মধ্যে আমরা যদি দেখি পুরো ছবিটাকে উনি বিভিন্ন ক্যারেক্টারে ডিভাইড করেছেন, মানে এক একটা পোর্শন এক একজন ক্যারেক্টার। রবি ঘোষের একটা সাইড, আপনার একটা সাইড, অজিত প্রমোদ গাঙ্গুলির একটা সাইড। আচ্ছা, তো আপনার যে সাইডটা আছে, না তুমি কি শাখা প্রশাখার কথা বলছো না আগন্তুকের কথা বলছো? আমি আগন্তুকের কথাই বলছি। আচ্ছা, প্রমোদ okay, গাঙ্গুলি হ্যাঁ, আগন্তুকে হ্যাঁ, একটা হ্যাঁ, সিন আছে হ্যাঁ, দীপঙ্কর দের সঙ্গে, ওটাও একটা পার্টিকুলার Right, সেকশনে ডিভাইড করা। তো এবার সেই আগন্তুকের সিনটা আপনার এবং উৎপল দত্তর মধ্যে আপনার করতে কত, যদি সুবিধে হয়ে থাকে তাহলে কেন, আর যদি অসুবিধে হয়ে থাকে তাহলে কেন? আমি এই প্রশ্নটা এই জন্যে করছি কারণ আমি যখন আগন্তুক দেখি, আমার সঙ্গে বেশ কয়েকজন বলেছিলেন যে এটা, এই সিনটা খুব ভালো লাগলো, কিন্তু কেমন যেন মনে হলো যে গণশত্রুরই যেন একটু রিফ্লেকশন পেলাম। যে ডুয়ালটা আপনার মধ্যে এবং উৎপল দত্তর মধ্যে হলো, কোথাও একটা যেন বোধহয় লোকেদের কোথাও মনে হয়েছিল, আমি বলছি না সে তারা ঠিক বা ভুল, আমি যেটা শুনেছি সেটাই আপনাকে বলছি, যে গণশত্রুর ওই ডুয়ালটার সঙ্গে উৎপল দত্তর আগন্তুকে যে আপনার সঙ্গে যে ডুয়ালটা ছিল, সেটা কোথাও একটা যেন মিল আছে। আপনার কি এরকম কখনো মনে হয়েছে? বিকজ অ্যাজ এ সিন ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, আমরা বহুবার দেখি এবং আরও দেখবো আগামী দিনে, কিন্তু আপনার নিজস্ব অভিনেতা হিসেবে কি মনে হয় যে সত্যজিৎ রায় কোথাও একটা সিমিলারিটি রেখে কনসিয়াসলি অথবা আনকনসিয়াসলি ওই সিনটা করেছিলেন? এখানে এইসব ক্ষেত্রে না পরিচালকের কি উদ্দেশ্য ছিল সেটাকে সেকেন্ড গেস করতে যাওয়া অভিনেতা হিসেবে কতগুলো বিপদ আছে। কারণ ওর মনের মধ্যে কি ছিল সেটা আমার পক্ষে কখনোই জানা সম্ভব নয়। আমার পক্ষে শুধু এইগুলো বলা সম্ভব যে গণশত্রুতে উনি আমায় যে চরিত্রটা দিলেন সেটা আমার দিক থেকে ইট ওয়াজ সর্ট অফ, যেটাকে আমরা এখন হয়তো বলবো আউট অফ দ্য বক্স কাস্টিং। এই কারণে যে তার আগে আমাকে সবসময় ওর ছবিতে বলো বা ওর ছবি বলতে প্রতিদ্বন্দ্বী বা মৃণাল সেনের ছবিতে, অন্যান্য অনেকের ছবিতে আমাকে সবসময় ওই মানে ভীষণ সোশ্যালি কনসিয়াস অ্যাংরি ইয়াং ম্যান ধরনের একটা, এবং সেটা আমার ব্যক্তিগতভাবে সেই সময় মনে হয়েছিল এটা খুব বিপদ, কারণ এইভাবেই টাইপ কাস্টিং হয় এবং দের ইজ নাথিং ওয়ার্স দ্যান টাইপ কাস্টিং ফর অ্যাক্টর। সেই জন্যে উনি আমরা এখন যেটাকে নেগেটিভ ভিলেন কথাটা তো আমরা ব্যবহার করি না, নেগেটিভ চরিত্র বলি। তো এই নেগেটিভ চরিত্রটা গণশত্রুতে পেয়ে আমার খুব ভালো লেগেছিল যে now an actor can go out of his natural tendencies and do something which is, which is not his characteristics. So there is an opportunity to create something which is not himself, which is a challenge for any actor. সেটাতেও যেটা আগেও উল্লেখ করেছিলাম, যেটা ব্যাপারটাকে সহজ করে দিয়েছিল, সেটা হচ্ছে যে উনি যেভাবে চরিত্রটাকে সাজিয়েছিলেন, উনি যেভাবে আমার চেহারাটাকে ফিজিক্যালি চেহারা যেটা হয়েছিল সেটা একেবারেই ওর, মানে ওর মাথায় কিন্তু ফিজিক্যাল চেহারাটারও একটা ছবি ছিল, এবং সেটা দাড়ি যেটাই বলো সবই উনি যেটা ভেবেছিলেন, ওর মনে যে চিত্রটা ছিল সেই অনুযায়ী হয়েছিল। চরিত্রটাও ওর মনে ছিল, সংলাপ ওর মনে ছিল, কাজেই ওই নেগেটিভ চরিত্রটাকে ক্রিয়েট করাটাও অনেকটা সহজ হয়ে গেছিলো। তো এখানে একটা গপ্প বলি, যেহেতু আমি একটা কী বলবো মানে এগেনস্ট দ্য গ্রেন একটা চরিত্র করছি, আমার সবসময় মনে হতো যে এটা কি মানে ঠিক হচ্ছে না, কিছুই তো বলছেন না, কি হয়। তো আমি একবার ওই মানে যে সংঘর্ষের কথাটা তুমি একটু আগে বললে, সৌমিত্রদা আর আমার মধ্যে ওই স্টেজে একটা মঞ্চে বক্তৃতা দেওয়ার যে একটা ক্লাইম্যাক্স পয়েন্ট মতন যেটা ছিল, সেটার পর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে, সেটা হওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে মানে এটা হলো ঠিক না কি? তুমি বলেছেন ঠিক যদি না হয় তাহলে আমি বলবো। দ্যাট ওয়াজ দ্য লেভেল অফ হিজ অ্যাপ্রিসিয়েশন। মানে উনি কখনোই একটা ভীষণ একটা উচ্ছ্বাস দেখাতেন না বা উচ্ছ্বসিত হয়ে উঠতেন না, আবার অন্যদিকে খুব একটা রাগও দেখাতেন। এনিওয়ে, তো ইয়েতেও তোমার আগন্তুকেও উনি আমায় যখন আগন্তুকে যেটা হলো সেটা হচ্ছে আমার একটা ছোট্ট চরিত্র, দুটো দৃশ্য, তো উনি বললেন যে এটা করে দিতে হবে। তখনও উনি অসুস্থ, কিন্তু তখনও উনি আগন্তুক যখন করছেন তখনও উনি অনেকটা সময় যখন সেটে থাকেন না তখন শুয়ে থাকেন। তো উনি আমায় কিন্তু এতটা উৎসাহ যে উনি আমায়, যদিও আমার নিজের দুটো ছোট্ট সিন, উনি আমায় পুরো স্ক্রিপ্টটা পড়ে শোনালেন, কারণ তখনও মানে ভীষণ মানে হি ওয়াজ ভেরি এনথিউজড হিমসেলফ। এবং ওর
আগন্তুকে যে সমস্ত যে যে সমাজ চিন্তাগুলো এসছে সেগুলো অনেকটা এসছে তার কারণ তার ঠিক আগেই, সেটা উনি আমায় বলেছিলেন, বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট ক্লদ লেভি স্ট্রাউস, উনি ঠিক তার আগেই ক্লদ লেভি স্ট্রাউস পড়ছিলেন এবং ক্লদ লেভি স্ট্রাউস থেকেই হোয়াট ডাজ সিভিলাইজেশন মিন, ওই যে এস্কিমো সম্বন্ধে যে রেফারেন্সগুলো এসেছিল, কোয়েশ্চেনিং সিভিলাইজেশন, হোয়াট ডাজ সিভিলাইজেশন মিন, টেকনোলজি মানে কি, এই। এবং আমি বলেছিলাম, আমি উৎপলকে বলেছি যে তুমি জানো তো এই ছবিতে তুমি হচ্ছ আমি। সো হি অলমোস্ট স ইট অ্যাজ অটোবায়োগ্রাফিক্যাল। ওই যে বললাম না যে তখন ওর মনে হয়েছিল যে কতগুলো জিনিস আমায় বলতে হবে, এগুলো বলে যাওয়া দরকার। তো সেই জন্য উনি ভীষণ উৎসাহ নিয়ে আমায় পুরো স্ক্রিপ্টটাই শুনিয়ে দিলেন, যেটার কোনো প্রয়োজন অ্যাকচুয়ালি ছিল না। কিন্তু ওই দুটো সিনের বর্ণনা এবং সংলাপ থেকে আমি বুঝে নিয়েছি, যেহেতু ওকে আমি মানে কিছুটা পরিচয় তো হয়েছে এতগুলো বছরে, আমি বুঝে নিয়েছি যে কোথায় কী পিচ, মানে এই চরিত্রটার জন্য কী পিচ উনি চাইছেন। উনি চাইছেন একটা চরিত্র যে এই এস্টাবলিশড যে ধারণাগুলো প্রথমত, দ্বিতীয়ত বিশেষ করে বাঙালির, মানে এটা তো আমাদের ভারতীয় সমাজেই আছে, বাঙালিদের মধ্যে বোধহয় এই হায়ারার্কি, আমাদের এই যে দাদা দিদি বৌদি মামা জ্যাঠা, এই যে হায়ারার্কিটা, মানে গুরুজনদের প্রতি ভক্তি, যারা বয়োজ্যেষ্ঠ তাদের প্রতি ভক্তি, এই হায়ারার্কিটাকে উনি বোধহয় চাইছেন যে এটা এই সিন দুটোতে এটা নস্যাৎ হয়ে যায়। কাজেই আমার কাজ হবে টু বি অ্যাজ ইররেভারেন্ট অ্যাজ পসিবল, টু ডিমলিশ রেসপেক্ট ফর এল্ডার্স, মানে গুরুগম্ভীর কথা সম্বন্ধে আমাদের সাধারণত যে শ্রদ্ধাটা আছে, সবগুলোকে একদম যতটা সম্ভব ধূলিসাৎ করে ফেলা, এইটাই আমার ফাংশন হবে। আমার আই সেন্স দ্যাট, আমার মনে হচ্ছে যে এটাই বোধহয় আমার কাজ। অ্যাজ ইট হ্যাপেন্স আমার মনে হয় ইট ওয়ার্কড আউট, কারণ অনেকেই তারপর বলেছিল যে মানে এইরকম একটা মানে খারাপ লোক খুব কম খুঁজে পাওয়া যায়। সো উইচ আই থিঙ্ক ওয়াজ দ্য সাকসেস অফ দ্য ক্যারেক্টার। এবং এটাকে ডেসক্রাইব করেছে ঠোঁট কাটা ব্যক্তি হিসেবে। হ্যাঁ হ্যাঁ, সে এক্স্যাক্টলি তাই, ঠোঁট কাটা ব্যক্তি বলা যায়। এবং বিশেষ করে ওই জায়গাটা, মানে যেহেতু আলোচনা হচ্ছে তাই বলে দিই, আমার ভীষণ পার্সোনালি ফেভারিট সিন বলে আমি বলছি, যখন বলছে যে একটা জঙ্গলের জঙ্গলি ওদের ব্যাপারে কথা হচ্ছে, তখন বলছে যে ওদের যে শারীরিক সম্পর্কটা যেটা, সেটাকে আপনি কি বলেন? আপনি তারপর মমতা সন্তমের দিয়ে তাকে বললেন সরি বৌদি, সেটাকে আপনি কি বলবেন? সভ্য? তখন বলছে না, এটা তো অসভ্য, বর্বর। কিন্তু ওই মাদক রস ঢুকিয়ে দেওয়া, সেটা তারপর অনেকগুলো ছোটোখাটো, মানে সত্যজিৎ রায় তো অনেক ব্যাপারই একেবারে ডিটেলসে প্রকাশ করতেন, ছোটোখাটো ব্যাপার। এখন ধরো আগন্তুক হয়েছে অনেক বছর হয়ে গেল, তারপরেও তো অনেক সোশ্যাল নর্মস চেঞ্জ করেছে, তো তখনও ওই যে একটা ছোট্ট ব্যাপার, যে একটা বয়োজ্যেষ্ঠ লোকের সামনে সিগারেট ধরানো, তখন সেটা একটা অশ্রদ্ধার চিহ্ন ছিল। এখন হয়তো এতগুলো বছর পরে হয়তো নেই, কিন্তু তখন তো নিশ্চয়ই ছিল। কাজে ওই ছোটোখাটো ব্যাপার দিয়েও অনেক কিছু প্রকাশ পাচ্ছিল আর কি, এই অশ্রদ্ধার ব্যাপারটা প্রকাশ পাচ্ছে। মির্চির বিশেষ নিবেদন মে মাস রে মাস।